আচ্ছা আগে তো পড়ি তারপরে দেখি। আচ্ছা ডেল্টা মডুলেশন জানি কি ধরনের টেকনিক বা কেন জানি ব্যবহার করি বলেন। হ্যাঁ সংক্ষেপে যাকে ডিএম বলে তাই না, অ্যানালগ সিগন্যাল থেকে সরি ডিজিটাল ডেটায় কনভার্ট করা হয়। হ্যাঁ 1 নাম্বার পাবেন। আচ্ছা পিসিএম তো মনে আছে নাকি? পিসিএম পালস কোড মডুলেশন কয়টা স্টেপে জানি কাজ করে? কি কি? এনকোডিং, ঠিক আছে। আচ্ছা সো পিসিএম এর মতোই ডেল্টা মডুলেশন, একটা পার্থক্য বলছিলাম মনে আছে পিসিএম এর সাথে ডেল্টার? আচ্ছা মনে না থাকলেও সমস্যা নেই। পিসিএম এ হচ্ছে একটা বিটকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনার মিনিমাম কয়টা বিটের প্রয়োজন ছিল? 2টা তাই না? সো 2 থেকে শুরু করে আরো আরো মানে আমার লেভেলকে রিপ্রেজেন্ট করতে গেলে যতগুলা বিট প্রয়োজন তাই না? সো মিনিমাম হচ্ছে আমার 2 বিট কি লাগবেই পিসিএম এ কোনো একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে। সো পিসিএম এর সাথে ডেল্টার বেসিক একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ডেল্টা মডুলেশনে অনলি একটা বিট দিয়েই একটা স্যাম্পলকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? বুঝছেন? আমি কিন্তু সংক্ষেপে লিখলাম, আপনারা সুন্দর করে লিখেন। সো পিসিএমে দুটার মধ্যে বেসিক পার্থক্য কি, যে পিসিএমে আমার যে কোনো একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে মিনিমাম 2 বিট আমার লাগবেই, ঠিক আছে? 2 থেকে শুরু করে আর কি 2 বিট লাগতে পারে, 3 বিট লাগতে পারে, 4 বিট, 5 বিট, এরকম করে ডিপেন্ড করবে আমার কোয়ান্টাইজেশন লেভেলের উপর, তাই না? সো আমার সিগনালে কতগুলো স্যাম্পল আছে, সেই স্যাম্পলগুলোকে কোয়ান্টাইজ করতে গেলে আমার কতগুলো লেভেলকে রিপ্রেজেন্ট করতে হবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার বিট সংখ্যা বাড়বে বা কমবে। কিন্তু ডেল্টা মডুলেশনে আমরা অনলি একটা বিট দিয়েই একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে পারি। একটা বিট মানে বুঝাচ্ছি হচ্ছে হয় 0 অথবা 1, এরকম না 0 আর 1, এরকম দুইটা যদি একসাথে ইনক্লুড করে দিই তাহলে কিন্তু 2 বিট হয়ে গেল, ঠিক আছে? সো পিসিএমে আমার অ্যাটলিস্ট কী লাগবে, 2 বিট লাগবে, 0 1 0 0 0 1 এরকম করে আর কি। বাট ডেল্টা মডুলেশনে অনলি একটা বিট, হয় 0 না হয় 1, এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের স্যাম্পলগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন কখন আমরা 0 বসাবো, কখন আমরা 1 বসাবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার স্যাম্পলের উপর, ঠিক আছে? এই 0 আর 1 স্টেপ আসার আগ পর্যন্ত আরও কিছু ব্যাপার আছে। সো ওইটা দেখে আমরা ডিসাইড করি যে আমরা এখন পার্টিকুলার এই স্যাম্পলের জন্য আমি 0 বসাবো নাকি 1 বসাবো। সেটা আমরা যখন ডেল্টার ডিটেলস দেখবো তখন মানে আইডেন্টিফাই করতে পারবেন কখন আমি 0 বসাবো, কখন আমি 1 বসাবো, ঠিক আছে? আচ্ছা সো দেখেন কি বলছে, এটা হচ্ছে পিসিএম এর মতোই একটা পপুলার মডুলেশন টেকনিক যেটা আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করার জন্য ব্যবহার করি এবং পিসিএম এর অল্টারনেট হিসেবে ব্যবহার করা যায়, ঠিক আছে? আচ্ছা এই পিসিএম আর ডিএম এর মধ্যে আরও একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে যেখানে যেই সিস্টেমে আপনার ব্যান্ডউইথ লিমিটেড, ঠিক আছে, মানে কম ব্যান্ডউইথ ইউজ করে আপনাকে ডেটা পাঠাইতে হবে, সেই সকল জায়গায় হচ্ছে ডেল্টা মডুলেশন টেকনিকটা ব্যবহার করা হয়। কি বলছি বলেন তো? যেখানে হচ্ছে আমার ব্যান্ডউইথ লিমিটেড, হ্যাঁ ব্যান্ডউইথ যেখানে লিমিটেড সেই সকল জায়গায় আমার ডেল্টা মডুলেশন টেকনিক ব্যবহার করা হয়। একটু মাথা খাটা একটু বলেন তো দেখি যে কেন ডেল্টা মডুলেশন ব্যবহার করি বা এটার সুবিধা কী? এই যে যেই কথাটা আমরা বললাম, একটা বলছি যে ডেল্টা মডুলেশনের স্যাম্পল, যে কোনো স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার একটা বিটই দরকার, একটা বিট হলেই আমি একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে পারছি। তারপর বলছি যে যেখানে আমার ব্যান্ডউইথ লিমিটেড, হ্যাঁ ব্যান্ডউইথের কনস্ট্রেন্ট যেখানে আছে সেই সকল জায়গায় আমি ডেল্টা মডুলেশন ব্যবহার করি। এই দুইটার মধ্যে একটা লিঙ্ক আছে, বলতে পারবেন? একটু চিন্তা করে বলেন তো।
প্রশ্নটা কি বুঝছেন? এক্স্যাক্টলি, গুড। বুঝছেন জিনিসটা কি? আমি বলছি যে যেখানে আমার ব্যান্ডউইথ লিমিটেড সেই জায়গায় আমি ডেল্টা মডুলেশন ব্যবহার করি। কেন? কারণ দেখেন, যদি পিসিএম আমি ব্যবহার করি, বলছি মিনিমাম 2 বিট আমার লাগবে পিসিএমে কোনো একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে। সো আপনার এখানে যদি ফর এক্সাম্পল ধরেন এখানের কোনো একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনি 2 বিট ট্রান্সমিট করতেছেন, কিন্তু এখানের কোনো একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনি 1 বিটেই ইনফরমেশনটা কি করতে পারতেছেন, ট্রান্সমিট করে দিতে পারতেছেন। তাহলে এখানে কি ব্যান্ডউইথ কম লাগলো না? তাই না? এখানে ব্যান্ডউইথ কম লাগলো না? এখানে মনে করেন যে আপনার কাছে 2টা স্যাম্পল আছে, সো 2টা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে বা ট্রান্সমিট করতে গেলে আপনি এরকম সিরিজ ধরেন পাঠাচ্ছেন, কিন্তু এখানে আপনি কি পাঠাচ্ছেন, অনলি 0-1। তাহলে এইটার থেকে এটার ব্যান্ডউইথ কি কম লাগতেছে না? বুঝতে পারছেন? সো এই কারণে ডেল্টা মডুলেশন হচ্ছে আপনার যেখানে ব্যান্ডউইথের লিমিটেশন আছে, ঠিক আছে, সেই সকল জায়গায় হচ্ছে ডেল্টা মডুলেশন ব্যবহার করা হয়। আমরা অনেক সময় ফাইল সাইজ কমাই না, কম্প্রেস করি না ফাইল সাইজ, সেই সকল জায়গায় কিন্তু এই ডেল্টা মডুলেশন টেকনিক ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? যে আপনার একটা সিরিজ ডেটা সিরিজ আছে, আপনি ওটাকে কি করতে পারেন, মানে ওটাকে রিডিউস করবেন, সাইজটাকে রিডিউস করবেন। সো আপনি কি মডুলেশন ইউজ করতে পারেন? আপনি ডেল্টা মডুলেশন ইউজ করতে পারেন। তাহলেই তো আপনার বিট সংখ্যা কমে আসতেছে, তার মানে আপনার ফাইলের সাইজও কমে যাচ্ছে। ঠিক আছে? সো মনে রাখবেন যে ফাইল কম্প্রেশন বা ডেটা সাইজ রিডিউস করা বা ফাইল সাইজ রিডিউস করা, এই সকল জায়গায় কিন্তু আমরা ডেল্টা মডুলেশন টেকনিক ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, এটার আরও কিছু অ্যাপ্লিকেশান আছে, আমরা সামনাসামনি দেখব। তো এই দুটার মধ্যে আমরা কিন্তু কয়েকটা পার্থক্য পড়ে ফেলছি। সো যদি কখনো এরকম আসে যে পিসিএম আর ডেল্টা মডুলেশন বা ডিএম এর মধ্যে পার্থক্য কি, কম্প্যারিজন লিখতে বলে, পারবেন না? আচ্ছা, চলেন দেখি এখন একটু ডিএম সম্পর্কে পড়ি। কি বলছে দেখেন, ডেল্টা মডুলেশন বা ডিএম is an analog to digital or digital to analog signal conversion technique used for transmission of voice information where quality is not of primary importance. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লাস্ট যতটুকু বলছে। আমরা তো প্রথম পোর্শনটুকু জানি যে এটা অ্যানালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্সনের টেকনিক, এটা আমরা অলরেডি জানি সবাই। আচ্ছা, কার জন্য ইউজ করি দেখেন, ভয়েস ইনফরমেশান, ঠিক আছে, ভয়েস সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ডেল্টা মডুলেশন টেকনিকটাকে প্রেফার করি। যেখানে কি বলছে, ওয়্যার কোয়ালিটি ইজ নট প্রাইমারি ইম্পর্টেন্স, মানে কোয়ালিটি আপনার কাছে খুব একটা মেজর ইস্যু না, যেসব জায়গায়, সেই সব জায়গায় হচ্ছে আমরা কি করতে পারি, ডেল্টা মডুলেশন ব্যবহার করতে পারি। বাট পিসিএমে কিন্তু এরকম কোনো পয়েন্ট ছিল না। পিসিএমে কিন্তু কোয়ালিটিটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন ডেটা পাঠাচ্ছেন, ডেটা থেকে যদি কোনো কিছু মিসিং হয়ে যায়, আপনি কিন্তু সেই জিনিসটাকে আবার কি করতে পারবেন না, রিকভার করতে পারবেন না, তাই না? বাট ভয়েসে যদি কখনো আপনার অনেক সময় আসে না যে ধরেন কল ড্রপ হয়, ঠিক আছে, কিন্তু আমরা কি মানে ফুল কনভারসেশন থেকে কিন্তু আমরা যেটুকু বুঝে নিতে পারি যে কি বলতে চাচ্ছে, এমন না যে বোঝা যায়। কিন্তু আপনার কাছে যদি কোনো ডেটা আসে, হ্যাঁ, তাহলে ওখান থেকে যদি কোনো কিছু মিসিং হয়ে যায়, আপনি কিন্তু ওখান থেকে অ্যাজিউম করে নিতে পারবেন না যে এখানে কি বসতে পারে। সো এই জন্য বলছে যে ডেল্টা মডুলেশন আমরা ভয়েস সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেখানে কোয়ালিটি আমার কাছে মেজর ইস্যু না। কোয়ালিটি যে কোনো ট্রান্সমিশন সিস্টেমের জন্যই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বাট আপনার ওই যে বললাম যে কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার কি কোয়ালিটি যদি 100% নাও থাকে, তাও কিন্তু সেগুলাকে আমরা কি করতে পারি না, মানে অচল বা চলছে না এরকম বলে দিতে পারি না, ঠিক আছে। তো সেই সকল জায়গায় আমরা কি করতে পারি, ডেল্টা মডুলেশন টেকনিক ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এই যে দেখেন ডেল্টার একটা ছবি দেয়া আছে, মানে কিভাবে ডেল্টা মডুলেশন টেকনিকটা কাজ করে। এইটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল, হ্যাঁ। সো এখানে এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কি বলে, এটাকে অ্যাপ্রক্সিমেট করে করে চলে, ঠিক আছে, অনুমান করে করে চলে। সো এই যে দেখেন এখানে বলছে, এখানে দেখতে কীরকম সিঁড়ির মতো না, এটাকে বলা হয় হচ্ছে স্টেয়ারকেস ফাংশন, হ্যাঁ, এটাই বলা আছে দেখেন, অ্যানালগ সিগন্যাল ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই স্টেয়ারকেস ফাংশন, মানে আপনার
এই যে অ্যানালগ সিগন্যাল যেটা আছে এটাকে ফলো করে চলে, এই ফাংশনটা ফলো করে করে চলে, ঠিক আছে। সো এটা কখনো সিঁড়ির মতো উপরের দিকে ওঠে, আবার কখনো নিচের দিকে নামে। সো কখন উপরে উঠবে আর কখন নিচে নামবে এটা সামনে দেখতে পারবেন। আচ্ছা, আর যেই লাস্ট পয়েন্ট যেটা বলা সেটা আমরা অলরেডি বলেছি, অনলি আ সিঙ্গেল বাইনারি ডিজিট ইজ রিকোয়ার্ড ফর ইচ স্যাম্পল। প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমার শুধুমাত্র একটা বাইনারি ডিজিটই যথেষ্ট। এই যে নিচে ছবি দেখেন 0 1 1 1, এই যে দেখেন এগুলো হচ্ছে এক একটা ওই যে স্যাম্পলিং টাইম, স্যাম্পলিং ইন্টারভেল যেটা ছিল টি। সো এই যে দেখেন প্রত্যেকটা স্যাম্পলিং ইন্টারভেলের জন্য একটা করে বাইনারি ডিজিট আছে, দেখছেন। সো কেন এখানে 0 হলো, ইনিশিয়ালি শুরু হয়েছে। কারেন্ট চলে গেল। আচ্ছা কি জানি বলছিলাম, ও এই যে কেন 0 লিখলাম আর কেন 1 লিখলো এখানে, সেটা হচ্ছে হ্যাঁ এটা তো ইনিশিয়ালি শুরু হচ্ছে, হ্যাঁ শুরুতে তো মানে এখন আমার কোডিং স্টার্ট হয় নাই, সো শুরুতে সব কিছু 0। আচ্ছা তারপরে দেখেন এই যে ফাংশনটা উপরের দিকে উঠছে, সো যতক্ষণ পর্যন্ত উপরের দিকে উঠবে সেই লেভেলটাকে আমরা ডিফাইন করবো হচ্ছে 1 দিয়ে, আর যখন আবার এই ফাংশনটা নামা স্টার্ট করবে তখন আবার সেই জায়গা হবে হচ্ছে 0। তারপর আবার যেখানে ওঠা শুরু করবে, মানে সোজা কথা হাই লেভেলগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 1 ইউজ করব, আর লো লেভেলগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 0 ব্যবহার করব, ঠিক আছে। তাহলে বলেন ডেল্টা মডুলেশন সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় কিছু কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তারপর যেখানে হচ্ছে ব্যান্ডউইথের লিমিটেশন যেখানে আছে ডেল্টা মডুলেশন আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কোনো ফাইলের সাইজ যদি রিডিউস করতে হয় তাহলে আমরা সেখানে ডেল্টা মডুলেশন টেকনিক ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখেন কি বলছে, মানে কিভাবে কাজ করে সেটা একটু বর্ণনা করা আছে, একটু দেখি আমরা কি বলছে দেখেন। At each sampling time the function moves up or down a constant amount of step size। হ্যাঁ মানে হচ্ছে স্যাম্পলিং টাইম তো আমরা বুঝি এখন, তাই না? এই যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কি স্যাম্পলিং টাইম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার এখানে দেখেন উঠছে নামছে উঠছে নামছে, দেখছো এখানে হচ্ছে 1 আর 0 1 আর 0। আচ্ছা তো প্রত্যেক স্যাম্পলিং টাইমের জন্য আমার এই স্টেয়ারকেস ফাংশন যেটাকে বলছে, হ্যাঁ যেটা হচ্ছে যে সিঁড়ির মতো দেখতে, এই ফাংশনটা হচ্ছে কি করবে, প্রত্যেকটা স্যাম্পলিং টাইমে এই ফাংশনটা হচ্ছে মুভ করবে। এখন কোন দিকে মুভ করবে, কখনো উপরেও উঠতে পারে আবার কখনো কি করতে পারে নিচেও নামতে পারে। এই যে এটা হচ্ছে স্টেয়ারকেস ফাংশন। আচ্ছা এখানে কি বলছে দেখেন, মুভস আপ অ্যান্ড ডাউন করবে ঠিক আছে, কিন্তু কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ স্টেপ সাইজ। সো এখানে এই যে স্টেপ, এই যে এইটুকুর যে ডিস্টেন্স, হ্যাঁ এইটা আবার কি থাকবে সবার জন্য সেম থাকবে। দেখেন এইদিকে হচ্ছে আমার স্যাম্পলিং টাইম বা স্যাম্পলিং ইন্টারভেল, এইদিকে হচ্ছে আমার স্যাম্পলিং ইন্টারভেল, এটা হচ্ছে সবার জন্য সেম, তাই না? এই স্যাম্পলিং ইন্টারভেল সবার জন্য সেম। আবার আপনার এই ফাংশনটা যে মুভ করবে এটাও আবার কি কনস্ট্যান্ট, এটা এমন হবে না যে কখনো কখনো এটা এতখানি উঠলো আবার কখনো কখনো এটা অল্প পরিমাণে উঠে আবার মুভ করলো, এরকম কিন্তু হবে না, ঠিক আছে। কোথায়, ডেল্টা মডুলেশনে। ওখানে ডেল্টা মডুলেশনের একটা কন্ডিশন হচ্ছে এখানে কি স্টেপ সাইজ যেটা বলছি, এই স্টেপ সাইজ এটাকে হচ্ছে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ সো এই স্টেপ সাইজ হচ্ছে সবার জন্য কি থাকবে, এই স্টেপ সাইজ সব সময়ের জন্য ফিক্সড, মানে ইনিশিয়ালি আপনি যেটা ধরে স্টার্ট করতেছেন ওইটাই ফুল প্রসেস কন্টিনিউ করবে, কখনো এটা কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। কার জন্য চেঞ্জ হয় না তা কিন্তু না, চেঞ্জ হয় বাট ডেল্টার জন্য না, কার জন্য হয় সেটা আমরা পরে জানবো, ঠিক আছে। আচ্ছা দেখেন কি বলছে, দ্য স্টেয়ারকেস ফাংশন অ্যাটেম্পটস টু ট্র্যাক দ্য অরিজিনাল ওয়েভফর্ম অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল। আমাদের এই স্টেয়ারকেস ফাংশনটা যে আপ অ্যান্ড ডাউন করে মুভ করছে এটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এটাকে
ট্র্যাক করা, আমাদের অরিজিনাল সিগন্যালকে ট্র্যাক করা, হ্যাঁ, ওর কাছাকাছি জায়গায় পৌঁছানো। আমরা যেরকম ওই যে স্যাম্পল ভ্যালুগুলাকে কালেক্ট করার পরে ওগুলাকে একটা নির্দিষ্ট লেভেলে নেওয়ার জন্য আমরা কোয়ান্টাইজেশন করছি না, যে র্যান্ডমলি যেগুলো ছড়ায় ছিটায় আছে ওগুলাকে নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর জন্য বা লেভেলিং করার জন্য আমরা কোয়ান্টাইজেশন করছি। সো এরকম যে যতটুকু কাছাকাছি পসিবল এটার কাছাকাছি যাওয়া, ঠিক আছে, মুভ করে যতটুকু কাছাকাছি যাওয়া পসিবল। কারণ কি দেখেন এই যে মাঝখানে যে গ্যাপটা না, এটা কিন্তু ওর ইরোর। সো এখানে ডিস্টেন্স যদি বেশি হয়ে যায় অরিজিনাল সিগন্যালের সাথে, যদি আমার এই অ্যাপ্রক্সিমেটেড সিগন্যাল, হ্যাঁ, এটার যদি ডিস্টেন্স বেশি হয়ে যায় তাহলে কিন্তু ইরোর বেশি আসবে। সো ইরোর বেশি আসলে কিন্তু অসুবিধা, ঠিক আছে। সো এই কারণে কি করতে হবে, আমাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাতে আমার ইরোর কম আসে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে দেখেন, অ্যাট ইচ স্যাম্পলিং টাইম দ্য অ্যানালগ ইনপুট ইজ কম্পেয়ার্ড টু দ্য মোস্ট রিসেন্ট ভ্যালু অফ দ্য অ্যাপ্রক্সিমেটিং স্টেয়ারকেস ফাংশন বাইনারি 1, ওটা কিন্তু মাইনাস না, হ্যাঁ, বাইনারি দিয়ে হাইফেন দেওয়া হয়েছে। বাইনারি 1 ইজ জেনারেটেড ইফ দ্য ফাংশন গোজ আপ অ্যান্ড 0 আদারওয়াইজ, মানে ফাংশন উপরের দিকে যদি মুভ করে উঠতে থাকে তাহলে হবে 1, আর যদি নিচের দিকে নামতে থাকে তাহলে হবে 0। আচ্ছা, তাহলে এইটুকু আলোচনা থেকে আমরা কি বুঝলাম, মানে জিনিসটাকে যদি একটু সামারি করি তাহলে হচ্ছে আমাদের যে অ্যানালগ সিগন্যাল যেটা থাকবে ওই অ্যানালগ সিগন্যালকে আমার কি করতে হবে, ফলো করে করে চলতে হবে। কে ফলো করবে, আমার এই স্টেয়ারকেস ফাংশনটা। আচ্ছা, সো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, স্যাম্পলিং টাইমটা আমাদের সবার জন্য ফিক্সড, তাই না। ফুল সিগন্যালটাকে আমি যখন ভাগ করছি তখন সবার জন্য সেম কনস্ট্যান্ট একটা স্যাম্পলিং টাইম থাকবে বা ইউনিফর্ম স্যাম্পলিং টাইম বা স্যাম্পলিং ইন্টারভেল। আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে, স্টেপ সাইজ একটা ফিক্সড করে ধরতে হবে, ঠিক আছে। এখন এই স্টেয়ারকেস ফাংশনটা আমার এই সিগন্যালকে ফলো করে করে মুভ করবে। সিগন্যাল দেখেন শুরুতে ইনিশিয়ালি 0 ছিল, তাহলে যখন এই সিগন্যালটা আস্তে আস্তে বাড়তে থাকছে, ইনক্রিজ করতেছে না, সিগন্যালের ভ্যালু ইনক্রিজ করতেছে। সো সিগন্যালের ভ্যালু যখন ইনক্রিজ করতেছে আমার স্টেয়ারকেসটাও কি করবে, আস্তে 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 ইনক্রিজ করতেছে, মানে উপরের দিকে ওঠা শুরু করছে। তো এই পয়েন্টে গিয়ে একদম হুবহু তো আর এটার সাথে মিলবে না, কারণ ও তো একটা স্যাম্পলিং টাইম ধরে ধরে উঠে যাচ্ছে। তো এই পয়েন্টে গিয়ে ধরেন এই যে এখানে যেই সিগন্যালটা দেখতে পাচ্ছি আমরা, এটা মনে করেন যে এই পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্ট থেকে আমার সিগন্যাল আবার কি নিচের দিকে ডিক্রিজ করা স্টার্ট করছে, তাই না। তো দেখেন আমার স্টেয়ারকেসও আবার নিচের দিকে নামা শুরু করছে। তারপরে এখানে এসে দেখেন এখান থেকে এসে আস্তে আস্তে ডিক্রিজ করে আবার ইনক্রিজ করতেছে। সো সেইমভাবে এটাকে ফলো করে করে আমার সিগন্যালটা চলা শুরু করবে, ঠিক আছে। সো আমরা লাস্টে যে কোডিং করব, যখন কোডিংটা হবে কি, যে আমার সিগন্যাল যদি কি হয় বলেন, স্টেয়ারকেস যদি আমার আপওয়ার্ড যায় বা উপরের দিকে যদি মুভ করে তাহলে হবে আমার 1, আর যদি নিচের দিকে নামে তখন হবে 0। সো যদি আমরা ধরেন সিগন্যালটাকে একটু আমরা আঁকার চেষ্টা করি কি আসে, ধরেন এরকম একটা সিগন্যাল, আপনার জন্য স্যাম্পলিং টাইম সেম সবার জন্য, তাই না। আঁকেন একটু, সবাই খাতায় একটু আঁকি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার স্টেপ সাইজ, আমি এই স্টেপ সাইজে সব মানে চেষ্টা করব ফুল আচ্ছা, আমি যেভাবে আঁকছি দেখেন আমারটাই কিন্তু ডিস্টেন্স অনেকখানি হয়ে গেছে, এই মাঝখানে গ্যাপ কিন্তু বেশি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আর এগুলা নিয়েও আমাদের পড়াশোনা আছে, যে এই যে ইরোর কত রকমের হতে পারে, ডেল্টা মডুলেশন করলে ইরোর কত রকমের হতে পারে, বা ইরোরগুলোকে আমরা কীভাবে রিডিউস করতে পারি, এগুলা নিয়েও আমাদের সামনে আলোচনা আছে।
হ্যাঁ শুরুতে 0, তারপর যতক্ষণ ধরে আমার সিগন্যালটা ইনক্রিজ করবে ততক্ষণ আমি ধরেন দিব 1, তারপরে আবার যতক্ষণ ধরে ডিক্রিজ করবে ততক্ষণ দিব 0, তারপরে এভাবে চলবে আর কি। সো এটা হচ্ছে আমার 0 লেভেল, এটা হচ্ছে আমার 1। আচ্ছা, এটা হচ্ছে মডুলেশন বা মডুলেটরের ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ, সো মডুলেটরের মধ্যে কি কি আছে দেখেন, একটা কম্পারেটর আছে, একটা স্টেয়ারকেস মেকার আছে, আর একটা হচ্ছে ডিলে ইউনিট আছে। আপনি একটা অ্যানালগ সিগন্যাল দিবেন, তারপরে হচ্ছে ডিএম মডুলেটরের ভিতরে যাবে, গিয়ে তারপরে হচ্ছে প্রসেস হয়ে একটা ডিজিটাল ডেটায় কনভার্ট হয়ে আসবে। ঠিক আছে, সো কম্পারেটরের কাজ কি বলতে পারবেন? পড়ছেন কখনো কম্পারেটর? কি বলেন তো? বলেন। বলেন বলেন। ডিজিটাল ইলেকট্রনিক্সেও তো থাকার কথা ছিল, বলেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এই সিগন্যালের ক্ষেত্রে যদি চিন্তা করেন, এটার ক্ষেত্রে যে আপনি ডিসিশন নেবেন যে আপনি কত পাঠাবেন, বাইনারি 1 পাঠাবেন নাকি বাইনারি 0 পাঠাবেন, কি দেখে আপনি ডিসিশন নেবেন? এখানে কি এই যে আমরা যে সিগন্যাল বলতেছি, সিগন্যালের ভিতরে কি আছে? ভোল্টেজ না, তাই না? তাহলে ওই যে ওখানে যে কম্পারেটর যে রাখা হয়েছে, মনে করেন যে এখানে 0 থেকে 5 ভোল্ট আছে, কথার কথা, তাহলে কার সাথে কাকে কম্পেয়ার করবে? দুইটা ভোল্টেজের সাথে সে কম্পেয়ার করে ডিসিশন নেবে যে কোনটা আমার বেশি। তো ধরেন আপনি এখানেও তো কোনো ভোল্টেজ পাবেন না, তাহলে ধরেন এই দুটার মধ্যে থেকে কম্পেয়ার করলো সে, যে এখানে আমার 0 আছে, কথার কথা এখানে আমার আছে হচ্ছে 1 ভোল্ট, কথার কথা। ঠিক আছে, বা ধরেন আপনি যদি 0.2 ধরেন, কোনটা বড়? 0.2 বড়। তার মানে ও তখন কি ডিসিশন নিবে যে আমি এখন কোন দিকে যাচ্ছি? উপরের দিকে যাচ্ছি, তাহলে আমাকে এখন বাইনারি কত পাঠাইতে হবে? 1 দিতে হবে। ব্যাপারটা আর কি এভাবে কাজ করে যে হ্যাঁ, তো দুইটার আবার যখন ডিক্রিজ করা স্টার্ট করবে তখন ওই যে আবার প্রিভিয়াস দুইটার মধ্যে, দুইটা ভোল্টেজের মধ্যে কম্পেয়ার করবে, করে সে ডিসিশন নেবে যে এখন আমি কত পাঠাবো। বুঝতে পারছেন? এই জন্যই তো মনে নাই। ঠিক আছে, আর স্টেয়ারকেস মেকারের কাজ হচ্ছে এই যে ফাংশন যেটা আমরা বলছি, যে ফাংশনটা আমাদের কি ওই আমাদের অরিজিনাল সিগন্যালকে ফলো করে চলছে, স্টেয়ারকেস মেকার হচ্ছে ওই ফাংশনটাকে সে প্রত্যেকবার জেনারেট করে করে পাঠাচ্ছে। ঠিক আছে, সো এই মডুলেটর আর ডিমডুলেটর নিয়ে আমাদের আরও ডিটেলস পড়াশোনা আছে। ঠিক আছে, সো আপাতত একটু আমরা ডায়াগ্রামটা দেখি যে মডুলেটর আর ডেল্টার ডিমডুলেটরটা কীরকম হয়। আচ্ছা, কি কি ফিচার্স দেয় আমাদেরকে ডেল্টা মডুলেশন? কি বলছে দেখেন, following are some of the features of delta modulation. An oversampled input is taken to make full use of the signal correlation. আচ্ছা, ওভারস্যাম্পল বলতে কি বুঝি? স্যাম্পলিং সম্পর্কে কিন্তু এখন আমাদের একটা আইডিয়া চলে এসেছে, বলেন। বেশি স্যাম্পল নিলে কি খুব লাভ হবে? এক্স্যাক্টলি, একটা জিনিস দেখেন এখানে একটা, যদিও এগুলো পরের স্লাইডে আছে, একটা জিনিস দেখেন যে এখানে আমরা স্যাম্পলিং ইন্টারভেল যদি বড় করে নেই তাহলে দেখেন তো এখানে আমার ইরর বেশি হচ্ছে না? এই জিনিসটা যদি আমি একটু ছোট করে নিতাম তাহলে আমার স্যাম্পলের সংখ্যা বেশি হইতো, তাহলে কি আমি এটার কাছাকাছি পৌঁছাইতে পারতাম, তাই না? আচ্ছা, তারপর কি বলছে দেখেন, দ্য কোয়ান্টাইজেশন ডিজাইন ইজ সিম্পল। পিসিএম এর তুলনায় এইটার কোয়ান্টাইজেশনটা
সহজ, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, দ্য ইনপুট সিকোয়েন্স ইজ মাচ হায়ার দেন নাইকুইস্ট রেট। নাইকুইস্টে বলা ছিল যে আপনার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবল নিতে হবে স্যাম্পলিং, কিন্তু আপনি যদি এখানে আরও বেশি নেন তাহলে আপনার জন্য ইরোর কমানোটা কি হবে, ভালো হবে, মানে ইরোর আপনি কম পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কোয়ালিটি ইজ মডারেট। আগেই বলছিলাম, ওই যে প্রথমে একটা লাইন আমরা দেখলাম না, যে ডেল্টায় যদি আমরা কোয়ালিটি, হ্যাঁ মানে খুব একটা খারাপ হইলেও সমস্যা নেই, আমরা চালাই নিতে পারবো। সো এই জন্য বলছে কোয়ালিটি ইজ মডারেট, মানে পিসিএম এর মতো হাই কোয়ালিটি এটা প্রোভাইড করে না। তারপর হচ্ছে দ্য ডিজাইন অফ মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর ইজ সিম্পল, দ্য স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন অফ আউটপুট ওয়েভফর্ম, স্টেপ সাইজ ইজ ভেরি স্মল, ঠিক আছে। এটা কিন্তু এটা একটা ফিচার্স, বাট এটা কিন্তু ওর একটা ডিসঅ্যাডভান্টেজ, যে এখানে স্টেয়ারকেস হচ্ছে খুবই ছোট ধরা হয়। তো স্টেয়ারকেস যদি ছোট ধরেন বা ওইখানে যদি আবার স্যাম্পলিং ইন্টারভেল যদি বড় থাকে, তাহলে কিন্তু এই যে দেখেন আমাদের মতো এরকম ছবি চলে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটার আরেকটা অসুবিধা আছে, যেটা আজকের ক্লাসে হয়তো আমরা পাবো না, নেক্সট ক্লাসে আমরা দেখব। টাইম ইন্টারভেল যদি আমার বড় হয়, স্টেপ সাইজ যদি ছোট হয়, টাইম ইন্টারভেল হচ্ছে ধরেন আপনার এরকম, স্টেপ সাইজ হচ্ছে এরকম, তাহলে ইরোর বেশি হবে। আচ্ছা, সেটা কার জন্য? ধরেন এই যে আমাদের সিগন্যালটা অনেকটা উঠেছে না, হ্যাঁ খুব শার্পলি উঠছে। আচ্ছা, এখন সিগন্যাল যদি ধরেন এই টাইপের হয়, এরকম কিছু একটা হয়, সবসময় যে এরকম সিগন্যালই আমরা চোখে দেখতে পাই তা তো না। যদি সিগন্যাল আমার এরকম হয়, এখন তার জন্য যদি আপনি একই থিওরি অ্যাপ্লাই করেন, এখন আপনি কি করবেন? এখন কি করবেন বলেন? এখন আপনি কোন দিকে যাবেন? এখন তো আপনার সিগন্যাল তো ঘন ঘন চেঞ্জ হচ্ছে, তাহলে এখন আপনি কি করবেন? তাহলে এখন এখানে মানে আপনার এই স্টেয়ারকেস তো আপনি যে কোনো জায়গা থেকে ওকে শিফট করে দিতে পারতেছেন না, তাহলে এখানে আরেকটা নতুন সমস্যা অ্যারাইজ হলো না? এই হচ্ছে ডেল্টার দুই ধরনের প্রবলেমের দুইটার নাম আছে আবার আলাদা আলাদা, ঠিক আছে, আমরা পরের ক্লাসে দেখবো এটা। আচ্ছা, তারপর কি বলছে, দ্য বিট রেট ক্যান বি ডিসাইডেড বাই দ্য ইউজার, দিস ইনভলভস সিম্পলার ইমপ্লিমেন্টেশন। এটার রিয়েল লাইফের বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, আমরা এটা পরের ক্লাসে দেখব, ঠিক আছে। আমরা আজকে শেষ করছি হচ্ছে 6 নাম্বার স্লাইডে, আমরা নেক্সট দিন হচ্ছে এই প্যারামিটার থেকে স্টার্ট করব। হ্যাঁ না